আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা লাভ নেক্সট ডোরের এপিসোড 3 এর গল্প শুনব। এপিসোডের শুরুতে আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সিয়ং এর সুইমিং কম্পিটিশন চলছিল। তার কোচ তাকে জিজ্ঞেস করে যে তার বাবা মা এসেছে কিনা। তখন সিয়ং তাকে মানা করে দেয় আর বলে যে তারা অনেক বিজি আছে। যখনই সুইমিং কম্পিটিশন স্টার্ট হতেই যাবে তখন রিউ জোরে জোরে চিল্লাতে থাকে আর সিয়ং তাকে দেখে ভাবতে থাকে যে রিউ এখানে কিভাবে আসলো। সুইমিং কম্পিটিশন স্টার্ট হওয়ার পর রিউ অনেক জোরে জোরে চিল্লাতে থাকে আর তাকে চেয়ার আপ করতে থাকে, কিন্তু লাস্ট পর্যন্ত কে জিতে তা আমাদের দেখানো হয় না। সিন প্রেজেন্টে শিফট হয়ে যায়। সিয়ং আসলে এসব কিছু স্বপ্নে দেখছিল। সে ভাবতে থাকে রিউ একটা পাগল, এত জোরে জোরে কে চিল্লায়। তখন রিউর রুম থেকে অনেক শব্দ আসছিল। সিয়ং উইন্ডোর কাছে গিয়ে দেখে যে সে মুভি দেখছে। সে রিউকে বলে, তুমি কি মুভির ভলিউম একটু কম করতে পারো না? তখন রিউ বলে, আমি কি এখন তোমাকে গান শোনাবো? তখন সিয়ং বলতে থাকে যে এই সিনের পর এই সিন হতে চলেছে। তখন রিউ তাকে বলে, আমি নিজেই মুভি দেখে নিব। এরপর সিয়ং আবারও সেই স্বপ্নটা দেখে এবং আমরা দেখতে পাই সিয়ং সেদিন জিতে গিয়েছিল এবং রিউ তাকে চেয়ার আপ করছিল যে তুমি অনেক ভালো করেছো। এরপরে আমরা প্রেজেন্টে সিয়ংকে দেখতে পাই। সে জগিং করছিল। সে বাসায় আসলে হাইসুক তাকে জিজ্ঞেস করে যে সে কাল রাতে কোথায় গিয়েছিল। সে তাকে দেখেনি। তখন সে বলে, হ্যাঁ আমি আসতে একটু লেট করে ফেলেছিলাম। তখন সেখানে তার বাবাও আসে। এরপর তারা একসাথে খেতে বসে। সিয়ংয়ের বাবা বলে, তুমি সবকিছু টেক কেয়ার করতে পারছো তো? হসপিটালে এত পেশেন্ট, তাই আমি তোমাকে দেখতে পারছি না। তখন সিয়ং বলে, হ্যাঁ সবকিছু ঠিক আছে। এরপর তার বাবা চলে যায়। তখন সিয়ং হাইসুকে বলে, তোমার অ্যাপয়েন্টমেন্ট কখন? তখন হাইসুক বলে, তোমার বাবাও আমাকে এটা জিজ্ঞেস করেছে। তোমাদের কি আমার এখানে থাকার কারণে প্রবলেম হচ্ছে? তখন সিয়ং বলে, না তুমি অনেকদিন পর কোরিয়া এসেছো তো, তাই আমি জিজ্ঞেস করলাম। এরপরে সিয়ং তার অফিসে চলে যায়। সেখানে নায়ন তাকে সারপ্রাইজ দেয় এবং সিয়ং ভয় পেয়ে যায়। তখন সে বলে, আমার যদি হার্ট অ্যাটাক এসে পড়তো তাহলে কি তুমি রেসপন্সিবিলিটি নিতে? সে আরো বলে, তুমি এসব কেন করছো? তখন সে বলে যে তোমাকে মিয়ংই বলবে। তখন মিয়ং তাকে বলে, আমাদের কোম্পানি একটা বড় অফার পেয়েছে। কিন্তু সিয়ং তার কথায় পাত্তাই দিচ্ছিল না। সে তো সেই গাছটাকেই দেখছিল। তখন মিয়ং বলে, আমি তোমাকে এত ইম্পর্টেন্ট একটা কথা বলছি আর তুমি সেই গাছটাকে দেখছো? তখন সিয়ং বলে, এই গাছটা আমাদের অফিসের ডেস্টিনি। এই গাছটার পাতা শুকিয়ে যাচ্ছে। যদি এই গাছটার কিছু হয় তাহলে দেখো আমাদের অফিসও শেষ হয়ে যাবে। তখন মিয়ং ভয় পেয়ে যায়। তখন সিয়ং এর কাছে একটা রিমডেলিং এবং ডিজাইনের নোটিফিকেশন আছে। তখন সিয়ং ভাবে যে এখন আমি এটাই করব। তখন আমরা রিউকে দেখতে পাই। সে মিসুকে খুঁজছিল কিন্তু সে তাকে পাচ্ছিল না। তখন সে দেখে যে মিসু তার জন্য একটা নোট রেখে গিয়েছে। তখন সে ভাবে তার মা এত ভালো হলো কবে থেকে। তখন আমরা মিসুকে তার বাবার শপে দেখতে পাই। রিউর বাবা তাকে বলছিল যে তুমি কি আর রিউকে বলবে না আমেরিকা চলে যাওয়ার জন্য? তখন মিসু বলে, না আমি আর ওকে এই কথা বলবো না। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন সে নিজে রিয়েলাইজ করবে যে সে কত বড় ভুল করেছে। এরপরে আমরা রিউকে দেখতে পাই। সে শুধু মুভি দেখে, গেম খেলে আর ঘুমায়। তার আর কোনো কাজ নেই। তখন সে সিয়ংকে কল করে এবং বলে, আমি কমিক বুক ক্রিয়েট করতে চাই, তাই তুমি আমার সাথে লাইব্রেরি চলো। তখন সিয়ং বলে, আমি তোমার মতো ফ্রি না, আমি অনেক বিজি থাকি, তাই আমি আসতে পারবো না। তখন সে বলে, আর তোমাকে আসতেও হবে না। এরপর সে ময়ূরকে কল করে। সে বলে যে আসো আমরা একসাথে কমিক বুক ক্রিয়েট করি। এরপর লাইব্রেরিতে ময়ূমও আসে। তখন রিউ বলে, তুমি আমার একমাত্র ফ্রেন্ড, তুমি সব সময় আমার কথা এসে পড়ো। তখন সেখানে সিয়ং আসে। রিউ বলে, তুমি না বিজি ছিলে? তখন সিয়ং বলে, আমি তোমার জন্য আসিনি, আমি একটা বই নিতে এসেছি। তখন ময়ূম বলে, তোমার কি স্যাড এন্ডিং পছন্দ? তখন সিয়ং বলে, হ্যাঁ তুমি কিভাবে জানলে? তখন ময়ূম বলে, এভাবেই। তখন তারা লাইব্রেরি থেকে বের হয়ে যায়। তখন রিউ তাদের বলে, চলো এখন আমরা গেম খেলি। কিন্তু দুজনই মানা করে দেয় এবং বলে, আমাদের কাজ আছে। তখন তারা চলে যায়। রিউ তাদেরকে বলছিল যে তোমরা আমাকে একা রেখে যাচ্ছ, কিন্তু তার কথা কেউ শুনে না। এরপর আমরা জিসু, মিসুক আর হাইসুকে দেখতে পাই। তারা গল্প করছিল। তখন সেখানে ইমসুক আসে। সে অন্য শহরে থাকতো এবং সে তাদের জন্য ল্যাভেন্ডারের ফুল নিয়ে এসেছিল।
তখন সে বলে, আমরা আমাদের গ্রুপের নাম চেঞ্জ করে ল্যাভেন্ডার রাখবো। তখন আমরা রিউকে দেখতে পাই। সে দেখে যে তার মা তার প্রোফাইল পিকে ল্যাভেন্ডারের ছবি দিয়েছে। তখন সেখানে মিসু আসে। তখন সেখানে একটা লেডি আসে। তখন রিউ তাকে চিনে ফেলে। আসলে সে তার স্কুলের একজন টিচার ছিল। তখন তার ম্যাম অর্ডার করলে মিসু বলে, এটা তো অনেক বেশি। তখন রিউ বলে, আমি আমার ম্যামের হেল্প করব। তখন তারা যেতে থাকে। তখন রিউ তার ম্যামকে জিজ্ঞেস করে, আপনি তো অনেক বছর ধরে স্কুলে আছেন এবং আপনি তো প্রিন্সিপালও হয়ে গিয়েছেন। তখন তার ম্যাম হ্যাঁ বলে। তিনি আরও বলেন যে তুমি তো আমেরিকায় কাজ কর, সব টিচার তোমার সম্পর্কে স্কুলে কথা বলে যে এই স্কুলেরই একটা মেয়ে আমেরিকায় বড় একটা কোম্পানিতে কাজ করে। তুমি তো একটা ফেমাস পার্সন হয়ে গিয়েছো। তখন রিউ বলে, ফেমাস পার্সন তো অন্য কেউই। সে সিয়ং এর দিকে তাকিয়ে এটা বলছিল। সিয়ং তখন কিছু লোকদের সাথে সেখানে ছিল। তখন তারা তিনজন এক জায়গায় এসে বসে। তখন তাদের ম্যাম তাদের উপর অনেক প্রাউড ফিল করছিল যে তারা এত ভালো ভালো কাজ করে। তখন সে তাদের জিজ্ঞেস করে যে তারা ফ্রি আছে কিনা। তখন সিয়ং মানা করে দেয়, কিন্তু রিউ বলে যে সে ফ্রি আছে। স্কুলের স্টুডেন্টদের মোটিভেট করানোর জন্য রিউকে তার সাথে স্কুলে নিয়ে যায়। তখন স্টুডেন্টরা রিউকে দেখে অনেক খুশি হয়। তারা জিজ্ঞেস করে তার ফ্যামিলি কি রিচ, তার স্বপ্ন কি প্রোডাক্টিং ম্যানেজার হওয়াই ছিল। তখন রিউ বলে, না, আমার ফ্যামিলি একদমই রিচ না, তারা তো একটা শপ চালায়। তখন আমরা সিয়ংকে দেখতে পাই। সে পুলের সামনে বসেছিল। তখন সেখানে সে রিউকে দেখে তার পিছনে পিছনে যেতে থাকে। সে রিউকে জিজ্ঞেস করে যে সে তাকে ইগনোর করছে কেন। তখন রিউ বলে, আমার কথা বলতে মন চাচ্ছে না। তখন সিয়ং বলে, চলো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, তাহলে তোমার মুড ভালো হয়ে যাবে। কিন্তু রিউ তার কথা শুনছিল না। তখন সে তার কলার ধরে আর বলে যে তাকে তো তার সাথে যেতেই হবে। তখন রিউ বলে, তুমি এটা কি করছো? কোনো ছেলে এভাবে কোনো মেয়ের কলার ধরে? তখন সিয়ং বলে, তুমি মেয়ে না। তখন রিউ বলে, তাহলে আমি কে? তখন সিয়ং বলে, তোমার কোনো জেন্ডার নেই। তখন রিউ বলে, স্কুলের পিছনে একটা পাহাড় আছে, তোমাকে আমি সেখানেই দাফন করে দিই। তখন সিয়ং বলে, চলো তাহলে স্কুলের পিছনের সেই পাহাড়ে যাই। তখন তারা মাটি খুঁড়ে খুঁড়ে টাইম ক্যাপসুল খুঁজতে থাকে। তখন রিউ বলে, আমরা এটা কি করছি? তখন সিয়ং বলে, তুমি কি ভুলে গেছো আমরা স্কুল টাইমে থাকতে বলেছিলাম 10 বছর পর আমরা এই টাইম ক্যাপসুলটা খুলবো, কিন্তু এখন তো 10 বছরের থেকেও বেশি হয়ে গিয়েছে। তখন রিউ বলে, এটা কি কোনো ইম্পর্টেন্ট বিষয়? তখন সিয়ং বলে, তুমি কি জানতে চাও না যে তুমি কি লিখেছিলে? তখন রিউ বলে, আমি নিজেই ভুলে গিয়েছি যে আমি সেখানে কি লিখেছি, আর আমি ইমাজিন করে ফেলেছি যে আমি সেখানে কি লিখতে পারি। আমি অবশ্যই লিখেছিলাম যে আমি অনেক সুন্দর। তখন রিউ আরও বলে, তুমি ম্যামের সামনে বলনি কেন যে আমি এখন আর গ্রে কোম্পানিতে কাজ করি না? তখন সিয়ং বলে, আমি কেন বলবো, আর এমনিতেও বাচ্চারা তোমাকে দেখে মোটিভেট হবে। তখন রিউ সেখান থেকে চলে যাচ্ছিল, আর সে বলে, আমি আর এটা করব না। তখন সিয়ং তাকে আটকায়, কিন্তু রিউ সেখান থেকে চলে যায় এবং সিয়ংও তার পিছনে পিছনে চলে যায়। তখন রিউ বাসায় আসে এবং তার মাকে দেখতে পায়। সে তার কাছে গেলে সে দেখতে পায় তার মা হাতে ব্যথা পেয়েছে। তখন সে বলে, তোমার হেল্প লাগলে আমাকে ডাকতে পারো। তখন সে বলে, আমি হাজারো প্যাকেট এভাবে একদিনে প্যাক করে ফেলি। তখন সে ডংকে দেখে জিজ্ঞেস করে, তুমি মায়ের হেল্প করো না কেন? তখন ডং তার কথা শুনে না, সে সেখান থেকে চলে যায়। তখন তার মা বলে, ডং জিমে একটা ট্রেনার হওয়ার জন্য কাজ করছে এবং জিমের অনারও তাকে হেল্প করছে। তখনই রিউ বলে, এটা তো ভালোই। এরপর আমরা আবারও রিউকে দেখতে পাই, সে ছাদে শুয়েছিল। যে আমি যা আমার লাইফের সাথে করছি সেটা কি ঠিক? এরপর আমরা সিয়ংকে দেখতে পাই, সে লেট নাইট পর্যন্ত অফিসে কাজ করছিল। তখনই সেখানে মিয়ং আসে এবং সে দেখে যে সিয়ং পুলটাকে দেখছিল। তখন সে তাকে বলে যে তার ইন্টারভিউ কালকে পাবলিশড হয়ে যাবে, আর পরের দিন তার ইন্টারভিউ পাবলিশড হয়ে যায় এবং ড্যান হো তা দেখছিল। তখন আমরা ময়ূমকে দেখতে পাই, সে কিছু বাচ্চাদের রেস্কিউ করতে গিয়েছিল। তখন সে অ্যাম্বুলেন্স নিয়ে রাস্তায় যাচ্ছিল, কিন্তু অনেক ট্রাফিক থাকার কারণে সে মাইকে সবাইকে সরে যেতে বলছিল, কিন্তু কেউ তার কথায় পাত্তা দিচ্ছিল না। তখন সেখানে একজন ছিল যে সেই গাড়ি থেকে নেমে সবাইকে বলতে থাকে যে সেখান থেকে সরে যাওয়ার জন্য। ময়ূম তার ফেস দেখতে পারে না। সে তার সাথে থাকা সবাইকে জিজ্ঞেস করে যে লোকটা কি করতে চাইছে। তখন তারা বলে যে সে গাড়িগুলোকে সরানোর চেষ্টা করছে, আর ঠিক তাই হয়, গাড়িগুলো সরে যায় আর ময়ূম অ্যাম্বুলেন্স নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা সিয়ং আর ময়ূমকে দেখতে পাই, তারা একটা মিটিংয়ে ছিল। তারা সেই প্রজেক্টটার ব্যাপারে কথা বলছিল যেটার কথা মিয়ং তাকে বলেছিল। তো সামনের টিম তাদেরকে একটা ডিজাইন দেখায় এবং বলে
যে এই ডিজাইনটা অনেক ফেমাস এবং আমরা এটা এখানে লাগাতে চাই। তখন সিয়ং বলে, এটা অন্যের ডিজাইন চুরি করা হবে, আর আমি এটা করতে পারবো না। তখন সেই লোকটি বলে, আজকাল সবাই এভাবেই করে, তাই তোমাকেও এটা করতে হবে। কিন্তু সিয়ং তার কথা শুনতে চায় না এবং তার ডিলে রাজি না হয়ে সেখান থেকে চলে যায়। তখন মিয়ং তাকে বলতে থাকে যে তুমি এটা কেন করলে? তুমি তাদের প্রপোজাল একসেপ্ট করতে পারতে এবং পরে তুমি তোমার আইডিয়ার মতোই কাজ করতে। তাহলে কি তারা তোমাকে আটকাতো? তখন সিয়ং বলে, তুমি কি টাকার জন্য সবকিছুই করতে পারবে? তখন মিয়ং বলে, তোমার এই অ্যাটিটিউড থাকলে কেউই তোমার সাথে আর ডিল করতে চাইবে না। তুমি তোমার পার্সোনাল ফিলিংসকে তোমার কাজের মাঝে আনছো। তখন সিয়ং মিয়ং এর দিকে তাকায়। তখন মিয়ং বলে, আমি এটা মিন করতে চাইনি। কিন্তু সিয়ং তার কথা শুনে না, সে চলে যায়। এরপরে সিনে আমরা ময়ূমকে দেখতে পাই। সে তাদের জিজ্ঞেস করছিল যে সেই ছেলেটা কে ছিল। আমার মনে হয় সে আমার টাইপের। আর তার টি শার্টের পিছনে কিছু লেখা ছিল, সম্ভবত সেটা আই লাভ ইউ লেখা ছিল। যে তারা কি তার গাড়ির নাম্বার দেখেছিল, কিন্তু সবাই মানা করে দেয়। এরপরে তার কাছে কিছু পার্সেল আসে, আর সেটা ড্যান হয়ে তাকে পাঠিয়েছিল। আর সেখানে কিছু খাবার ছিল, সেখানে ময়ূমের নামও লেখা ছিল। তখন ময়ূম ভাবতে থাকে যে সে তার নাম কিভাবে জানলো। পরে সিনে আমরা রিউকে দেখতে পাই। সে একজন লেডির সাথে দেখা করতে গিয়েছিল, যে কিনা সবাইকে জব প্রোভাইড করে। তখন লেডিটি তাকে জিজ্ঞেস করে যে তার গ্রেভ কোম্পানি থেকে রিজাইন নেওয়ার কারণ কি। তখন রিউ বলে, কিছু পার্সোনাল ম্যাটারের কারণে আমি জব থেকে রিজাইন নিয়েছিলাম। তখন সে বলে, তুমি চাইলে আমি তোমাকে একটা ভালো পজিশন প্রোভাইড করতে পারি। আর বাইরে থেকে সিয়ং রিউকে দেখে ফেলে। রিউ বাইরে আসলে সে সেখানে সিয়ংকে দেখতে পায়। সিয়ং তাকে জিজ্ঞেস করে, তুমি আজকে এই টাইপের ড্রেস পরেছো কেন? তখন রিউ বলে, তুমি কেন জিজ্ঞেস করছো? তখন সিয়ং বলে, কারণ তুমি আমার বাসার পাশেই থাকো, কিন্তু আমি তো তোমাকে সহ্য করছি, তাই না? তখন রিউ সাইডে পানি খেতে যায়। তখন সিয়ংও সেখানে আসে। রিউ বলে, তুমি কি পানি খাবে? তখন সিয়ং মানা করে দেয়। তখন সে তার ড্রেসে পানি ফেলে দেয়। তখন সে সরি বলে, আর সিয়ংও তখন পানি খায়। এরপরে সিয়ং তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখন রিউ বলে, একটা লেডি আমাকে জব প্রোভাইড করেছে। তখন সিয়ং বলে, তোমার কি কাজটা করতে ভালো লাগে? তখন রিউ বলে, কাজ তো কাজই, এতে ভালো না লাগার কি আছে? তখন সিয়ং বলে, তুমি না জব করতে চাইতে না? তুমি এখন এমন একটা জব করো যেটা তুমি পছন্দ করো, যেটা করা তোমার ড্রিম ছিল। তখন রিউ বলে, তুমি তো ড্রিমের কথা আর বলোই না, সবাই যা চায় তা সবকিছু পায় না। তখন সিয়ং বলে, তুমি যেই সিচুয়েশনে ছিলে আমিও সেই সিচুয়েশনেই ছিলাম। আমি তো ভেবেছিলাম তোমার মনে আছে, কিন্তু তুমি ভুলে গেছো। এরপর সে চলে যায়। সে যখন বাসায় আসে তখন সে তার মেডেলগুলো দেখে এবং ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সিয়ং তার সুইমিং কম্পিটিশনের জন্য যাচ্ছিল। তখন রিউ তাকে একটা টাওয়েল গিফট করে। সেখানে লেখা ছিল যে যে ট্রফি নিয়ে ফিরে এসো, আর না হলে ফিরে এসো না। তখন সে বলে যে এটা অনেক এম্বারেসিং, কিন্তু সে সেটা রেখে দেয়। কিন্তু যাওয়ার সময় সিয়ং এর অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং রিউ সেখানে হসপিটালে আসে এবং সে অনেক কান্না করতে থাকে। সিয়ং এর বাবা সিয়ংকে বলে, তুমি এখন ঠিক আছো, কিন্তু তোমার অ্যাথলেটিক ক্যারিয়ার খারাপ হয়ে গিয়েছে। তখন সিয়ং অনেক কান্না করতে থাকে। এরপর প্রেজেন্টে সিয়ং এসব ভাবতে থাকে এবং রিও ভাবতে থাকে। তখন সে উইন্ডোর সামনে আসে এবং সে উইন্ডোর কাছে এসে একটা পাথর ফেলবে ভাবে, কিন্তু সে সেটা ফেলে না। পরে সিনে আমরা সিয়ংকে দেখতে পাই। সে তার অফিসে আসে, কিন্তু সে মিয়ং এর সাথে কথা বলছিল না, কারণ তাদের মধ্যে রাতে অনেক ঝগড়া হয়েছিল। তখন নায়ন তার কাছে এসে বলে, আমি জানি তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, কিন্তু তোমরা দুজনের দিক দিয়ে ঠিক। নায়ন তাকে আরো বলে যে মিয়ং তোমার ওয়েট করছে, তুমি তার কাছে যাও। সিয়ং তার কাছে কফি নিয়ে যায় এবং তার কাছে সরি বলে এবং তাদের মধ্যে সব ঠিক হয়ে যায়। পরে সিনে আমরা ময়ূমকে দেখতে পাই। সে তার মা যিশুর কাছে আসে। যিশু তাকে রাইস কেক খেতে দেয়। তখন যিশুর মা বলে যে এই রাইস কেকটা আমাদের নতুন নেইবর দিয়েছে। আর আমরা দেখতে পাই সে নেইবরটা আর কেউ না, সেটা জ্ঞান হয়েছিল। এরপর আমরা মিসেস ইউকে দেখতে পাই। সে একজনকে দেখে অনেক ভয় পেয়ে যায়। আসলে সেটা রিউই ছিল। মিসেস ইউ তাকে বলে, তুমি এখানে কি করছো? তখন সে বলে, আমি টাইম ক্যাপসুল খুঁজছিলাম, যেটা আমরা স্কুল টাইমে লাগিয়েছিলাম। সেটা আমি সিয়ং এবং ময়ূম লাগিয়েছিলাম। সে আরো বলে, আমি আপনাকে মিথ্যা বলতে চাই না, আমি আসলে গ্রেভ কোম্পানিতে কাজ করি না। তখন তিনি বলেন যে তুমি সেই কোম্পানিতে আর কাজ করো না, সেটার জন্য অবশ্যই একটা বড় রিজন আছে। তখন রিউ হ্যাঁ বলে। তখন মিসেস ইউ বলে, তুমি যদি ফ্রি থাকো তাহলে পুলের সামনে যাও, সেখানে সিয়ংও আছে।
তখন সে পুলের সামনে যায় এবং সিয়ংকে দেখতে পায়। সিয়ংয়ের কাছে আগে থেকেই টাইম ক্যাপসুল ছিল। রিউ বলে, তুমি কি এটা খুঁজে ফেলেছো? তখন সিয়ং বলে, হ্যাঁ আমি এটা খুঁজে ফেলেছি, আর আমার কাছে তোমার লেটার আছে। রিউ তার পিছনে পিছনে দৌড়াতে থাকে এবং সিয়ং তার লেটারটা পড়তে থাকে। সে দৌড়াতে দৌড়াতে পুলের মধ্যে জাম্প করে। তখন সিয়ং বলে, আমি তো সব সময় আমার রুমেই বন্দি থাকতাম, কিন্তু দেখো এখন আমি পানিতে আছি। তখন ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সিয়ংয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে সবসময় রুমেই বন্দি থাকতো। রিউ তার কাছে অনেকবার আসার চেষ্টা করলেও সিয়ং তাকে সবসময় তাড়িয়ে দিত। একদিন সে সিঁড়ি দিয়ে আসার চেষ্টা করছিল, তখন সিয়ং তাকে দেখে ফেলে। তখন রিউ পড়ে যেতেই যাবে, কিন্তু সিয়ং তাকে ধরে ফেলে। এরপর সে তাকে ভিতরে নিয়ে আসে। সিয়ং তাকে জিজ্ঞেস করে, তুমি লুকিয়ে লুকিয়ে কেন আসছো? তখন রিউ বলে, তোমার রুমে দরজা বন্ধ করা উচিত হয়নি। তখন সিয়ং বলে, তুমি কি জানো না আমি কোন সিচুয়েশনে আছি? তখন সে বলে, আমি জানি, আমি তোমার হেল্প করতে চাই। তখন সে একটা হ্যামার বের করে এবং বলে, যদি তুমি আরেকবার দরজা বন্ধ করেছো তাহলে আমি এটা দিয়ে তোমার হাত পা ভেঙে ফেলবো। প্রেজেন্টে সিয়ং তাকে বলে, তুমি আগে অনেক স্ট্রং ছিলে, তোমার কাছে সবসময় একটা হ্যামার থাকতো, কিন্তু এখন তুমি অনেক উইক হয়ে গিয়েছো, তুমি তো এই পুলেও আসতে পারবে না। রিউ বলে, তোমার কি মনে হয় আমি এই পুলে জাম্প করতে পারবো না? আর সে পুলের মধ্যে জাম্প করে। তখন সে ডুবতে থাকে, আর সিয়ং তাকে অনেক কষ্টে সামলানোর চেষ্টা করছে, কিন্তু সে বারবার ডুবে যাচ্ছিল এবং সে সিয়ংকে নিয়েই ডুবে যাচ্ছিল। অ্যাটলিস্ট সিয়ং তাকে অনেক কষ্ট করে ধরে ফেলে। রিউ বলে, আমি আমেরিকায় থেকে অনেক বোর হয়ে গিয়েছিলাম, আর আমি ভেবেছিলাম আমি কোরিয়ায় এসে নিজেকে আবারও রিভিউ করব, কিন্তু আমি কোরিয়ায় এসে দেখলাম আমি পিছনে রয়ে গিয়েছি আর সবাই আগে চলে গিয়েছে। তখন সিয়ং বলে, হ্যাঁ আমিও আগে পানিতে যেতে ভয় পেতাম, কিন্তু দেখো আমি আজকে পানিতেই আছি। তখন রিউ বলে, আমি কি আবারও সাঁতার কাটতে পারবো? তখন সিয়ং বলে, হ্যাঁ আমি পারলে তুমি কেন পারবে না? তখন পাঁচটা দেখানো হয়। ময়ূম, সিয়ং এবং রিউ লেটার লিখছিল। তখন সিয়ং লিখেছিল, আমরা 10 বছর পর এই টাইম ক্যাপসুল খুলব, আর এর আগেই আমি আমার ফিলিংসের কথা রিউকে বলে দিব, আর এর মধ্যে দিয়েই আমাদের এপিসোড 3 এর গল্পটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই এপিসোডটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।